আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বেশিরভাগ স্টুডেন্ট এই প্রথম অধ্যায় স্কিপ করে থাকো, ফিজিক্সের এই প্রথম অধ্যায়টা স্কিপ করে থাকো। কিন্তু স্কিপ করা ঠিক না, ঠিক আছে? কারণ এই অধ্যায়টা অতীব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের অনেক কিছু তুমি যদি না বুঝতে পারো, পরবর্তী অধ্যায়ের অনেক কিছু তোমার হচ্ছে অমীমাংসিত থেকে যাবে। হ্যাঁ, তুমি না প্রকাশ করলেও অমীমাংসিত তোমার মধ্যে একটা ল্যাকিংস থেকে যাবে। তো এটা করে ফেলো, ঠিক আছে? তো প্রথমে আজকে আমরা এই অধ্যায়ের যে প্রথম যে একটা টপিক, সেটা হচ্ছে রাশি নিয়ে আলোচনা করবো। তার আগে একটা কথা বলি, এই অধ্যায় দুইটা ভাগে বিভক্ত, ঠিক আছে? একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে কিছু ইনফরমেশন আছে, ঠিক আছে? তো ইনফরমেশনটা তোমাদের নিজেদের পড়তে হবে, যেমন কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে, এগুলো তোমাদের নিজেদের পড়তে হবে। আর যেগুলো বেসিক আলোচনা বোঝার দরকার, সেগুলো আমি আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমেই আমরা আলোচনা করব রাশি নিয়ে, ঠিক আছে? ভৌত রাশি নিয়ে। আচ্ছা, একটা কথা শুনো, সেটা হচ্ছে জগৎ, আমাদের যে এই যে জগৎ, এই জগৎটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। জগৎটা কয় ভাগে বিভক্ত? জগৎ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি, একটা হচ্ছে জীব জগৎ, হ্যাঁ, একটা হচ্ছে জীব জগৎ, আরেকটা কি, আরেকটা হচ্ছে ভৌত জগৎ, আরেকটা হচ্ছে কি, ভৌত জগৎ, মানে জড় জগৎ বলতে পারো। তো এই যে ভৌত জগৎ, এই ভৌত জগতের যেই সমস্ত কিছু পরিমাপ করা যায়, মানে যা কিছু মাপা যায়, ঠিক আছে? ভৌত জগতের যা কিছু আমরা পরিমাপ করতে পারবো, মানে যে সমস্ত বৈশিষ্ট্য আমরা পরিমাপ করতে পারবো, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে ভৌত রাশি। তাহলে ভৌত জগতের যা কিছু মাপা যায় তাদেরকে আমরা কি বলবো? ভৌত রাশি বলবো বা রাশি বলবো, ঠিক আছে? এখন এই যে ভৌত রাশি, এই ভৌত রাশি আবার দুই ভাগে বিভক্ত। ভৌত আচ্ছা, তাহলে ভৌত জগৎ থেকে আমরা কি পাইলাম? ভৌত রাশি সম্পর্কে জানতে পারলাম, যে যা কিছু মাপা যায় তাই হচ্ছে কি, রাশি। এখন কি মাপা যায়, একটা জিনিস বলো তো, কি মাপা যায়? তোমার তুমি যে টেবিলের উপর বসে পড়তিছো, এই যে টেবিল, এই টেবিল কি মাপা যায়? আচ্ছা, টেবিল যদি মাপা যায় তাহলে টেবিল কি একটা রাশি? না, দেখো, টেবিল কিন্তু মাপা যায় না। টেবিলের কি মাপি আমরা? টেবিলের দৈর্ঘ্য মাপি। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে একটা রাশি। আমি কি বোঝাইতে পারছি? দেখো, টেবিল কিন্তু রাশি না, কিন্তু টেবিল আমরা যে বলেছি কি, যেইটা মাপতে পারবো তাকে রাশি বলবো। তো আমরা তো টেবিলের কি মাপতে পারি? দৈর্ঘ্য মাপতে পারি, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। আমরা এখন কেউ বলতে পারো যে আমরা টেবিলের উচ্চতা মাপতে পারি। দেখো, উচ্চতাও এক ধরনের দৈর্ঘ্য, সেই জন্য একটাই দৈর্ঘ্য কাউন্ট হবে। বুঝাইতে পারছি? দৈর্ঘ্য উচ্চতাও তো একটা দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্যই তো। আচ্ছা, তারপর আমরা কি এই টেবিলের কি মাপতে পারি? টেবিলের হচ্ছে ভর মাপতে পারি। তাহলে ভর একটা রাশি, তাই না? ঠিক এইভাবে তারপরে যেমন দেখো, একটা রেস হচ্ছে, ঠিক আছে, বা একটা হচ্ছে 100 মিটারের মনে করো হান্ট হচ্ছে, 100 মিটারের একটা দৌড়। তো এই 100 মিটার দৌড়াতে কে কতটুক সময় নিচ্ছে, বা কার কতটুক সময় লাগতেছে 100 মিটার দৌড় অতিক্রম করতে, এই যে আমরা যে সময় মাপি ঘড়িতে, এই সময়ও কিন্তু একটা রাশি, তাই না? তাহলে এইভাবে আমরা যা কিছু মাপতে পারবো সবকিছুই কি, সবকিছু হচ্ছে রাশি। এখন এই যে ভৌত রাশি, এই ভৌত রাশি আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মৌলিক রাশি, হ্যাঁ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে লব্ধ। আরেকটা কি, লব্ধ। লব্ধ শব্দের অর্থ কি? আহ মানে কারোর কাছ থেকে পাওয়া, ঠিক আছে, লব্ধ। এইটার আরো কিছু, আরো কয়েকটা হচ্ছে গিয়ে সমার্থক শব্দ আছে, যেমন জটিল, হ্যাঁ, জটিল। তাহলে জটিল রাশি, লব্ধ রাশি, আরো একটা নাম আছে যৌগিক রাশি। তাহলে দেখো, যৌগিক রাশি, জটিল রাশি, লব্ধ রাশি, তিনটা একই কথা, ঠিক আছে? যদি তোমার হচ্ছে কোনো এমসিকিউতে বা সিকিউতে যদি প্রশ্ন আসে নিচের কোনটা লব্ধ রাশি, বা নিচের কোনটা জটিল রাশি, নিচের কোনটা যৌগিক রাশি, যদি এমসিকিউতে এরকম প্রশ্ন আসে, তাহলে বুঝতে হবে তিনটাই একই কথা, ঠিক আছে? আর আরেকটা কি, একটা হচ্ছে মৌলিক রাশি। এখন দেখো, মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি হচ্ছে যারা, এরা হচ্ছে একদম স্বাধীন, এরা কারোর উপর নির্ভর করে না, একদম স্বাধীন চেতা, মানে এদের এরা কারোর উপর নির্ভর করবে না, ঠিক আছে? তো এরকম মৌলিক রাশি আমাদের প্রকৃতিতে কয়টা আছে? 7টা আছে। আপাতত 7টা ধরে না, 7টাই জানো, তোমাদের সিলেবাস অনুসারে 7টাই জানো, আরো 2টা আছে, সেটা ইন্টারে ওঠো, তারপরে সেটা নিয়ে আলোচনা হবে। আপাতত 7টা। তো মৌলিক রাশি হচ্ছে 7টা। 7টা হচ্ছে কি, 7টা হচ্ছে মৌলিক রাশি। কি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? তোমার বইয়ে দেখবে যে একটা চার্ট আছে, দৈর্ঘ্য, তারপরে কি ভর, তারপরে কি, তারপরে হচ্ছে সময়, তারপরে কি, তারপরে আছে হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ, হ্যাঁ, তারপরে আছে কি, তাপমাত্রা আছে, তারপরে কি, দীপন তীব্রতা আছে, তারপরে কি, পদার্থের পরিমাণ আছে, তাই না? তো এই যে এইগুলাই হচ্ছে মৌলিক রাশি। এখন কথা হচ্ছে, তাহলে লব্ধ রাশি কারা? দেখো, লব্ধ রাশির সংখ্যা কিন্তু অসংখ্য। প্রকৃতিতে লব্ধ রাশির সংখ্যা বা জটিল রাশির সংখ্যা কিন্তু অসংখ্য। এই 7টা তুমি মনে রাখবা: দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতার, পদার্থের পরিমাণ।
এই 60টা যদি তুমি মনে রাখো, তাহলে বাকি যা কিছু আছে সবকিছুই কি, বাকি তুমি যা দেখবা সবকিছুই কি, সবকিছুই লব্ধ রাশি বা সবকিছুই জটিল রাশি। বুঝাইতে পারছি? তাহলে এই 60টা মনে রাখবে। দেখো এই এই যে, আচ্ছা দেখো এই স্লাইডটা দেখো, এই স্লাইডে আমি 60টা মৌলিক রাশি এই যে দিয়ে দিয়েছি। এই যে দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, সরি এখানে হচ্ছে একটু টাইপ মিস্টেক হয়েছে, দীপ্তি হয়ে গেছে, সরি এটা হচ্ছে দীপন তীব্রতা। ঠিক আছে, ওটা একটু ঠিক করে নাও। এটা হচ্ছে কি, দীপন তীব্রতা। আচ্ছা, দীপন তীব্রতা। তারপরে কি, পদার্থের পরিমাণ। এই হচ্ছে 60টা মৌলিক রাশি। এই 60টা বাদে যা কিছু আছে সব কি, সব হচ্ছে লব্ধ রাশি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, দেখো লব্ধ রাশি কিন্তু কিসের মাধ্যমে বের করা যায়? আমরা বলছি লব্ধ রাশি হচ্ছে মৌলিক রাশির উপর নির্ভর করে। দেখো আমরা কিন্তু এত সময় কি করছি, মানে তোমাকে সহজে মনে রাখার জন্য বলছি যে এই 60টা বাদে বাকি সব হচ্ছে লব্ধ রাশি। মূলত এই লব্ধ রাশিগুলো কার উপর নির্ভর করে? লব্ধ রাশিগুলো এই যে মৌলিক রাশির উপর নির্ভর করে। মানে এই যে সূত্র আছে না, সূত্র, এই সূত্র বা সমীকরণ, এইগুলো ক্যালকুলেশন করে দেখা যায় যে একাধিক মৌলিক রাশি, কারণ মৌলিক রাশি তো সব থেকে একক রাশি, তাই না? মানে এটা হচ্ছে মৌলিক। তো এরা হচ্ছে একাধিক মৌলিক রাশি মিলে কি করে, একটা হচ্ছে গিয়ে একটা যৌগিক রাশি বা একটা লব্ধ রাশি তৈরি করে। তো এই যে সূত্রগুলো যদি ভাঙা যায়, যেমন দেখো বেগ হচ্ছে কি, সরণ বাই সময়। তো সরণ মানে কি, একটা দৈর্ঘ্য না? তাহলে দৈর্ঘ্য কি একটা মৌলিক রাশি, আবার সময় কি মৌলিক রাশি। দেখো তাহলে বেগের মধ্যে কয়টা মৌলিক রাশি আছে? 2টা মৌলিক রাশি আছে। তাহলে বেগ কি, বেগ হচ্ছে লব্ধ রাশি। তার মানে এই যে ওইভাবে প্রত্যেকটা সূত্র যদি ভাঙা যায়, তাহলে কি পাওয়া যাবে? লব্ধ রাশির ভিতরে অনেকগুলো মৌলিক রাশি পাওয়া যাবে। বুঝতে পারছি? তো এইভাবে আর কি বলা হয় যে লব্ধ রাশি হচ্ছে মৌলিক রাশির উপরে কি করে, নির্ভর করে। ঠিক আছে, এই যে সূত্র থেকে আর কি এইভাবে বের করা যায়। যেমন এই যে বলের সূত্র কি, ভর গুণ ত্বরণ, ত্বরণকে আবার ভাঙলে কি হয়, বেগ বাই সময়, বেগকে ভাঙলে কি হয়, সরণ বাই সময়, তাই তো? এই যে ঘনত্ব, ঘনত্ব কি, ভর বাই আয়তন। আচ্ছা, তারপরে কি, তারপরে দেখো, সরি এটা আমাদের একটু পরে পরে আলোচনা করি। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম একটু দেখি তো। প্রথমে শিখেছি আমরা রাশি কাকে বলে। দেখো যে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাই রাশি। যেমন হচ্ছে টেবিলের দৈর্ঘ্য মাপতে পারি, তারপরে কি মাপতে পারি, তারপরে হচ্ছে এই যে আমাদের শরীরের ভর মাপতে পারি, তারপরে কি কোনো কিছু দৌড়, দেশে কোনো কিছু যে দৌড় হচ্ছে, দৌড় কত সময় লাগতেছে সেই সময় মাপতে পারি, তারপরে কি তাপমাত্রা মাপতে পারি, তড়িৎ প্রবাহ মাপতে পারি, তাই তো? এই যে যা কিছু মাপতে পারি সব কি, রাশি। তারপরে আমরা দেখেছি কি, রাশি 2 প্রকার, মৌলিক রাশি, লব্ধ রাশি। মৌলিক রাশি কি, সম্পূর্ণ স্বাধীন এবং কোন রাশি থেকে তৈরি করা যায় না। ঠিক আছে, যেমন তুমি ভাবতে পারো যে এরা হচ্ছে প্রকৃতির বর্ণমালার মতো। বর্ণমালা কি একদম মৌলিক না? আচ্ছা, বর্ণমালা, এই বর্ণমালা দিয়ে কি তৈরি করা হয়, শব্দ বা বাক্য তৈরি করা হয়। তাহলে শব্দ বাক্যের সাথে, মানে এখানে বর্ণমালার শব্দ বাক্যের সাথে লব্ধ রাশি হচ্ছে তুলনা করেছে, যে বর্ণমালা হলো মৌলিক রাশি আর লব্ধ রাশি হচ্ছে কি, শব্দ বা বাক্য। শব্দ বা বাক্য কি দিয়ে তৈরি হয়, বর্ণমালা দিয়ে তৈরি হয়। সেইভাবে আর কি বুঝা, এখানে উপমা দেওয়া হয়েছে বা উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে মৌলিক রাশিগুলোর সূত্র ব্যবহার করে একত্রিত করলে আমরা কি পাই, লব্ধ রাশি পাই, তাই তো? আচ্ছা, এটা দেখেছি। তারপরে কি, এই যে 60টা মৌলিক রাশি সম্পর্কে জেনেছি, এবং আমরা দেখি কি যে লব্ধ রাশি যে আসলেই হচ্ছে গিয়ে এই যে সূত্র থেকে দেখা যায় যে একাধিক মৌলিক রাশির উপর নির্ভর করে, সেটা আমরা হচ্ছে দেখছি যে একাধিক মৌলিক রাশির উপরে লব্ধ রাশি নির্ভর করে। আচ্ছা, পরে আমরা এককে যাই, চলো।